আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা এতক্ষণ আমাদের পুরো বই শেষ করার যে জার্নিটা সেটা কিন্তু কন্টিনিউ করতেছি। আমরা ইতিমধ্যে বোটানির 1 থেকে 6 পর্যন্ত কিন্তু আমরা করে ফেলছি, আর বাকি আছে মাত্র 6টা চ্যাপ্টার। ঠিক আছে? তো আশা করছি তোমরা আগের ভিডিওটা দেখছো এবং এই ভিডিওটা অনেক বেশি এনজয়েবল হবে। সো তোমরা সবাই হচ্ছে যে এই ভিডিওটা হচ্ছে যে শেষ পর্যন্ত দেখবা। আমি আমার পরিচয়টা দিয়ে দিই। আমি মুনতাসির কাইয়ুম মাহিন, পড়ছি ঢাকা মেডিকেল কলেজে, আর যুক্ত আছি নিউরন প্লাস অনলাইন প্ল্যাটফর্মের সাথে। এবং একই সাথে আমাদের এই নিউরন প্লাসের পক্ষ থেকে আমাদের ডিএমসি ক্র্যাকার্স যে ফেসবুক গ্রুপটা, সেটা কিন্তু আমাদের চলমান আছে। তো আমরা চেষ্টা করব এই সিরিজে আমাদের বোটানি, জুলজি, ফিজিক্স, কেমিস্ট্রি সকল সাবজেক্টের চ্যাপ্টারের শেষে যে এমসিগুলো আছে সেগুলো সবগুলো কমপ্লিট করা, এবং শুধু কমপ্লিট না, অ্যানালাইসিস সহ, যাতে করে এটা একটু ঘুরে যদি কোশ্চেন আসে তাও তোমরা যাতে করতে পারো। এবং এটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। দেখবে যে তোমরা মেডিকেল ভর্তি পরীক্ষা বলো, বিভিন্ন জায়গাতে বলো, এই চ্যাপ্টার শেষে এমসিগুলো কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে আসে। এবং তোমরা অনেকেই বলো যে ভাই বায়োলজিটা কেন দরকার, বায়োলজিটা দরকার হয় না, বাট বায়োলজিটা তোমরা যদি একটু মানে অ্যানালাইসিস করো কোশ্চেনটা, দেখবা যে এর মধ্যে কিন্তু অনেক কোশ্চেন কিন্তু কমন আসতেছে। সো আমি সেটা তোমাদের দেখানোর চেষ্টা করবো আজকে একই সাথে। সো আর আমি আমার হাতে দেখতেই পাচ্ছ যে আমি তোমাদের জন্য মানে প্রায় 7 থেকে শুরু করে 12 পর্যন্ত, এর আগে হয়ে গেল 1 থেকে 6 পর্যন্ত, আগের ভিডিওটা দেখে আসবা। সবগুলো কিন্তু নোট করা আছে আমার কাছে। ঠিক আছে? তো আমার সাথে তোমরা, আমি যেমন লিখতেছি তোমরা কিন্তু সাথে সাথে লিখতে থাকবা। আর আরেকটা কথা একটু বলে দিই, আমাদের যে ডিএমসি ক্র্যাকার্স যে গ্রুপটা আছে, ফেসবুক গ্রুপ, সেটা লিঙ্ক নিচে দেওয়া থাকবে। তোমরা এই নোট করার পরে এই নোট হচ্ছে যে তোমরা হচ্ছে যে ওখানে গ্রুপে পোস্ট করো, আমরা সেগুলো দেখি, বা আরও যারা আছে তারা সেগুলোতে ইন্সপায়ার্ড হোক। এখানে একটা লাইনও কোনো এক্সেস নাই, সবগুলো তোমাদের জানার জন্যই। আমি আজকে 24টা কোশ্চেন করাবো, এর আগে 24টা কোশ্চেন করছি, এখন 24টা কোশ্চেন করাবো। এই টোটাল 48টা কোশ্চেন, মানে হচ্ছে 48টা টপিক। তোমার সারা বই থেকে কিন্তু 48টা টপিক তুমি কভার করে ফেলতেছো। এটা কিন্তু হিউজ একটা তোমার অপরচুনিটি। সো আশা করি তোমরা এই মানে আমাদের সাথে থাকবা এবং আমাদের শেষ পর্যন্ত আর কি ভিডিওটা দেখবা। ঠিক আছে? সো এখন আমরা যেটা শুরু করবো ভাইয়া, সেটা হচ্ছে নগ্নবীজি আবৃত বীজি। ঠিক আছে? তো তোমাদের এই যে চ্যাপ্টারটা নগ্নবীজি আবৃত বীজি, এই চ্যাপ্টারটা নিয়ে কিন্তু তোমাদের অনেক ভয় থাকে, মনের মধ্যে অনেক ভয়, যে ভাই এই মানে এবার বোধহয় অনেক বেশি তোমার কি বলে উদাহরণ মুখস্থ করতে হয়, অনেক কিছু মানে ইয়া করতে হয়, মুখস্থ রাখতে হয়। সো আমি চেষ্টা করবো, দেখো এই যে 4টা কোশ্চেন, 4টা কোশ্চেনের মাধ্যমে আমি সবকিছু কভার করার মোটামুটি। তো প্রথমে আছে দেখো কি 1 নম্বর কোশ্চেনটা কি বলতেছে, যে কোন গোত্রের উদ্ভিদের পরাগরেণু বৃহৎ এবং কণ্টকিত। আচ্ছা, তো এখানে তোমরা সবাই মালভেসি এবং পোয়েসি গোত্রের কিন্তু নাম শুনছো। একটা হচ্ছে কি একবীজপত্রী, আর একটা হচ্ছে দ্বিবীজপত্রী। পোয়েসিটা হচ্ছে একবীজপত্রী উদ্ভিদ, আর মালভেসিটা হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদ। ঠিক আছে? তো এখন কি বলতেছে, কোন গোত্রের উদ্ভিদের পরাগরেণু বৃহৎ এবং কণ্টকিত। এইটার অ্যান্সার আমি বলতেছি, তার আগে আমার সাথে তোমরা হচ্ছে দুইটা পোয়েসি এবং মালভেসি গোত্রের যে বৈশিষ্ট্যগুলো সেগুলো আমরা ছন্দের মাধ্যমে শিখে ফেলবো। তো প্রথমে আসো পোয়েসি গোত্র। প্রথমে আসো হচ্ছে পোয়েসি, অর্থাৎ পোয়েসিয়া, সিইএই। ঠিক আছে? POACEAE, পোয়েসিয়া। তো পোয়েসিয়া গোত্রের ক্ষেত্রে আমরা ছন্দ মনে রাখবো, যে আমার সাথে সবাই ছন্দটা ভালো করে লিখবা। লিগের পোলা, লিগের পোলা, লিগের পোলা স্পাইক করে, লিগের পোলা স্পাইক করে কি করে, লিগের পোলা স্পাইক করে সর্বমূলা ক্যারি করে। কি করে? সর্বমূলা। সর্বমূলা ক্যারি করে। আচ্ছা, তো দেখো আমি এটা একটু এক্সপ্লেন করে দেই। তো প্রথমে কি বলতেছি, যে লিগের পোলা স্পাইক করে সর্বমূলা ক্যারি করে, এটা হচ্ছে পোয়েসি গোত্রের বৈশিষ্ট্য। তো লিগ মানে কি? লিগ মানে হচ্ছে এদের যে পাতাটা, সেই আচ্ছা একটু মনে রাখো যে কোনো একটা জায়গাতে ধরো কোনো ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে, কোনো একটা লিগ চলতেছে, তো লিগ একটা পোলা আছে, সে কি স্পাইক করছে করে সর্বমূলা, মানে যত মূলা আছে, মূলা চিনো, সবাই তো মূলা চিনো, মানে গাজর টাইপের যেই সবজিটা, সে মূলাটা সে মাথায় করে নিয়ে যাইতেছে। অর্থাৎ লিগের পোলা তোমার হচ্ছে লিগের পোলা স্পাইক করে সর্বমূলা ক্যারি করে। আচ্ছা, লিখতে কি? লিখতে হচ্ছে পাতাটা হচ্ছে লিগিউল বিশিষ্ট। এই পাতাটা কি? পাতা হচ্ছে লিগিউল বিশিষ্ট। পাতা
এদের যে পাতা সেটা কি, এটা হচ্ছে লিগিউল বিশিষ্ট, ঠিক আছে। আর কি প্রথম কথা যেটা হচ্ছে লিগের পোলা, এটা হচ্ছে কি লিগের পাতা যেটা সেটা হচ্ছে লিগিউল বিশিষ্ট। আচ্ছা, এর পরবর্তীতে আসো, সেটা হচ্ছে এরপর হচ্ছে তোমার পোলা। পোলাতে হচ্ছে এদের যে তোমার হচ্ছে পালকের ন্যায়, ঠিক আছে, এদের হচ্ছে পালকের ন্যায় হচ্ছে একটা গঠন পাওয়া যায়, এটা হচ্ছে কি পালকের ন্যায়, এটা হচ্ছে পালকের ন্যায়, ঠিক আছে। এরপরে দেখো লিগের পোলা স্পাইকতে হচ্ছে তুমি মনে রাখবা পুষ্প বিন্যাস যেটা সেটা হচ্ছে স্পাইকলেট, ঠিক আছে, পুষ্প বিন্যাস পুষ্পবিন্যাসটা কি স্পাইকলেট। পুষ্পবিন্যাসটা হচ্ছে স্পাইকলেট, ঠিক আছে। সো আশা করি দেখতে পাচ্ছ যে লিগের পোলা হচ্ছে যে লিগিউল বিশিষ্ট, পোলাতে হচ্ছে পালকের ন্যায়, স্পাইকতে হচ্ছে শুধুমাত্র স্পাইকলেট। এরপর আসে সর্বমূলা। আচ্ছা, সর্ব মানে কি? সর্বতে আমি বোঝাতে চাইতেছি যে তোমার সর্বমুখ পরাগধানী, এদের যে পরাগধানীটা এই সর্ব দিয়ে আসবে হচ্ছে সর্বমুখ পরাগধানী, ঠিক আছে। এটা হচ্ছে কি সর্বমুখ পরাগধানী, অর্থাৎ সর্বমুখ পরাগধানী, এদের যে পরাগধানী সর্বমুখ পরাগধানী। মূলতে হচ্ছে এদের যে তোমার অমরা বিন্যাস সেটা হচ্ছে মূলীয়, ঠিক আছে। মূলাতে কি অমরা বিন্যাস, অমরা বিন্যাসটা হচ্ছে মূলীয়, ঠিক আছে। অমরা বিন্যাস তো মূলীয়। আর ক্যারিঅপসিস থেকে মনে রাখবা, সরি ক্যারি থেকে মনে রাখবা ক্যারিঅপসিস, ঠিক আছে। ক্যারিঅপসিসটা কি? এদের যে হচ্ছে যে ফল যেটা সেটা হচ্ছে ক্যারিঅপসিস, ফল ক্যারিঅপসিস, ফলটা কি ক্যারিঅপসিস। এই হচ্ছে মোটামুটি আমরা পোয়েসি গোত্রের যে তোমার হচ্ছে যে বৈশিষ্ট্যগুলো সেগুলো হচ্ছে জানলাম। দেখো তো বোঝা যাচ্ছে কিনা, সবাই একটু নোট করবা, ঠিক আছে। কি বললাম যে লিগের পোলা স্পাইক করে সর্বমূলা ক্যারি করে, একদম ইজি। লিগেরতে কি লিগিউল বিশিষ্ট, পোলাতে হচ্ছে পালকের ন্যায়, স্পাইকতে পুষ্পদ্র স্পাইকলেট, সর্বতে সর্বমুখ পরাগধানী, মূলাতে হচ্ছে তোমার অম্রবিন্যাস মূলীয়, আর ফল ক্যারিতে হচ্ছে ফলটা হচ্ছে ক্যারিঅপসিস, ঠিক আছে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এরপরে আসো আমি যেটা বলতে চাচ্ছি, এরপরে দেখো আমরা পোয়েসি গোত্রে যে বসে সেটা হচ্ছে বুঝে গেলাম, ঠিক আছে। পোয়েসি গোত্রে বসে বুঝে গেলাম। এরপর আসো মালভেসি। এই আমি একটা গ্যারান্টি দিতে পারি, মালভেসি গোত্রের যে বৈশিষ্ট্যগুলো সেগুলো মনে রাখার কোনো ছন্দ নেই, আমি এখন পর্যন্ত এত কিছু দেখি নাই। সো আমি চেষ্টা করবো এই মালভেসি গোত্রের যে বৈশিষ্ট্যগুলো সেগুলো তোমাদের একদম মানে একটা ছন্দের মাধ্যমে করে দেওয়া। তো একদম একটা ফ্রেশ পেজ নিচ্ছি, তোমরা সবাই একটা ফ্রেশ পেজ না, এবং আমি যেভাবে বলতেছি সেভাবে করতে থাকবো আমার সাথে, ঠিক আছে। সো দেখো প্রথমে কি বলতেছি, মালভেসি, মালভেসি, VAE, মালভেসিয়া, CEA, যাই হোক বানানটা তোমরা দেখে নিও, সমস্যা নেই। তো এই যে মালভেসি, তো আমরা সাধারণত দেখো তো কোনো একটা জিনিসকে যখন আমরা একটু বলি যে জিনিসটা একদম মাল একটা জিনিস, বলি না যে একদম এক নম্বর জিনিস বা খাঁটি জিনিস, মাল একটা জিনিস। তো কোনো একটা জিনিসকে যখন আমরা এইরকম কথাবার্তা বলি তখন তার মানে কি বোঝায়, জিনিসটা একমাত্র আছে এরকম বোঝায় না, যে জিনিসটা অনেক মানে আই ক্যাচিং বা ধরো অনেক সুন্দর একটা জিনিস, এক নম্বর জিনিস, বলি যে একটা মাল জিনিস। তো মাল যে জিনিসগুলো সেগুলো কি হয়, সেগুলো সবসময় একটা হয়, ঠিক আছে। তো যেমন যে তুমি হচ্ছে পুষ্পা মুভি দেখছো, তাই না? তো পুষ্পা মুভিতে কি ছিল, পুষ্পা কিন্তু একটা মানে একটা মাল ক্যারেক্টার, তোমরা বলো যে এখানে একটা একক ক্যারেক্টার, যে হচ্ছে একদম ইউনিক একটা ক্যারেক্টার, তোমরা সবাই সেটা কপি করছো, ঠিক আছে। তো এই যে মালভেসি, তো আমরা প্রথমে মনে রাখবো পুষ্পা দিয়ে, দেখো পুষ্পা দিয়ে বললে আমার সবকিছু হয়ে যায়। তো পুষ্পা হচ্ছে কি, পুষ্পা হচ্ছে একটা মাল। সো মাল থেকে মনে রাখবো হচ্ছে পুষ্পা, মাল হচ্ছে একটা পুষ্পা যে ক্যারেক্টারটা সে হচ্ছে একটা মাল। তো যদি সে মাল হয়ে থাকে তাহলে অবশ্যই সে একক হবে, মানে কি সে একদম ইউনিক। সো আমরা মনে রাখতে পারি, অর্থাৎ মালভেসি গোত্রের যে পুষ্পগুলা সেগুলো হচ্ছে কেমন, সেগুলো হচ্ছে একক, অর্থাৎ এদের হচ্ছে একক পুষ্প পাওয়া যাবে, ঠিক আছে, একক পুষ্প পাওয়া যাবে। বাট এই যে পুষ্পা, তোমরা যখন মুভিটা দেখছো তখন দেখবে যে পুষ্প যখন জঙ্গলের মধ্যে থাকে বা জঙ্গলের মধ্যে যখন থাকে
তখন ও যখন ওর চারপাশে কিন্তু আরও লোকজন থাকে, ওর কিন্তু আরও ম্যান থাকে, আরও বেশি ওর মানে কি বলে তার সাথী থাকে। তো সে যখন ওই দলের মধ্যে যখন চলে আসে তখন সে আরেকটু টুইস্ট দেখায়, মানে আরেকটু খেল দেখায়। যেমন যখন ধরো ওই যে পুলিশ একটা আসছিল জঙ্গলে, তাই না, আসার পরে ওরে যখন চ্যালেঞ্জ করলো তখন কি সবাই মিলে এসে আর একটা টুইস্ট দেখাই দিল না। তো পুষ্পা যখন তোমার দলে থাকে, দলে এই পুষ্পাটা যখন দলে থাকে তখন সে কি দেখায়, টুইস্ট দেখায়, ঠিক আছে, টুইস্ট মানে একটু ধাঁধা দেখায় সাপোজ, বা দেখা যাচ্ছে যে তোমার মানে চমকে দেয় এরকম টাইপের, সো টুইস্ট দেখায়। সো পুষ্পা যখন মানে পুষ্পা মাল সে হচ্ছে যে তোমার একক একটা ক্যারেক্টার, এবার যখন সে দলের মধ্যে থাকে তখন সে টুইস্ট দেখায়, ঠিক আছে। তার মানে তার যে দলমণ্ডল সেটা হচ্ছে টুইস্টেড, তার যে দলমণ্ডল সেটা হচ্ছে টুইস্টেড, এভাবে মনে রাখো। তার যে দলমণ্ডলটা, অর্থাৎ এটা দ্বারা আমি কি বুঝাইতেছি, এটা দ্বারা বুঝাইতেছি দলমণ্ডল টুইস্টেড, তার হচ্ছে দলমণ্ডল টুইস্টেড, তার দলমণ্ডল সেটা হচ্ছে টুইস্টেড থাকবে, ঠিক আছে। মালয়েশিয়া গোত্রে মোটামুটি দেখো 3-4টা বৈশিষ্ট্য হয়ে গেছে। এরপরে দেখো, আচ্ছা তোমরা পুষ্পা মুভিতে দেখছো না, ওই যে আমি বললাম একটু আগে বললাম যে পুষ্পার যে লোকগুলা থাকে, মানে তার যে সাথীগুলা বা তার যে বন্ধুগুলা যেগুলো তার সাথে সবসময় আসে, যে কুড়াল নিয়ে সবসময় আসে, তার কি সবসময় একটা গুচ্ছে থাকে না? এবং তার কি কোনো মেয়ে মানে তার সাথী কি কোনো মেয়ে আছে? সব কিন্তু কিন্তু ছেলে, অর্থাৎ সবগুলো পুং ক্যারেক্টার বা পুরুষ ক্যারেক্টার। তো আমি এভাবে বলতে পারি যে এর যে পুং পুষ্পকটা সেটা হচ্ছে এক গুচ্ছ, মানে সবাই হচ্ছে একটা গুচ্ছ হয়ে থাকে। যখন পুষ্পা কোনো ঝামেলায় পড়ে তখন সবগুলো একসাথে এসে ঝাঁপায় পড়ে না, তাহলে একটা গুচ্ছ না। তো আমরা বলতে পারি যে পরবর্তী কথা যেটা সেটা হচ্ছে এদের যে তোমার পুংকেশর, সেই পুংকেশরটা কেমন হবে? পুংকেশরটা হবে এক গুচ্ছ, এক গুচ্ছ। আশা করি তোমাদের মাথার মধ্যে ঢুকতেছে। পুষ্পা ক্যারেক্টারদের সবকিছু মনে হচ্ছে। দেখো প্রথমে বলছি পুষ্পা হচ্ছে একটা একক ক্যারেক্টার, ঠিক আছে, পুষ্পা হচ্ছে একটা একক ক্যারেক্টার। সে হচ্ছে যখন দলে থাকে তখন সে টুইস্ট দেখায়, মানে 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 যে তার যে শত্রু তাকে হচ্ছে তোমার মানে ব্রেন ওয়াশ করে দেয়, এরকম একটা টুইস্ট দেখা যায়। এবার তার সাথে যে লোকগুলো থাকে তারা হচ্ছে পুংকি অবশ্য পুরুষ, এবং তারা হচ্ছে একগুচ্ছ আকারে থাকে, ঠিক আছে, শেষ। এখন দেখো এই হচ্ছে মোটামুটি কথা গেল। এরপরে দেখো তো ওই যে ইয়াটা যে মালভেসির ম দিয়ে আমরা জিনিস মনে রাখবো, এটা হচ্ছে মিউসিলেস পূর্ণ। মালভেসির যে এই মালভেসির দিয়ে মনে রাখবো হচ্ছে এটা হচ্ছে মিউসিলেস পূর্ণ। এটা কেমন? এটা হচ্ছে মিউসিলেস, এটা হচ্ছে মিউসিলেস পূর্ণ থাকে, ঠিক আছে, মিউসিলেস পূর্ণ থাকে। আচ্ছা এরপরে দেখুন আরেকটা কথা মনে রাখবে এখান থেকে। আচ্ছা তোমরা ওই যে অক্ষয় কুমার নাম শুনছো না? আরেকটা ক্যারেক্টার পুষ্পার সাথে আরেকটা ক্যারেক্টার মনে রাখবে, অক্ষয় কুমার। তো অক্ষয় কুমার কিন্তু একটা মাল, মানে একটা মাল ক্যারেক্টার, সবাই বলে যে মাল একটা অভিনেতা, ঠিক আছে। সো অক্ষয় কুমার এই মাল বেশি দিয়ে তোমরা মনে রাখো যে অক্ষয় থেকে এর মনে রাখবে এটা হচ্ছে অক্ষীয়, ঠিক আছে। এদের হচ্ছে যে অম্রবিন্দ সেটা হচ্ছে কি, এটা হচ্ছে অক্ষীয়, ঠিক আছে। কি বলে পয়েসির ক্ষেত্রে আমরা কি পড়ছি, সেটা হচ্ছে যে অম্রবিন্দ মূল্য, আর এদের ক্ষেত্রে হচ্ছে তোমার অম্রবিন্দ হচ্ছে অক্ষীয়, ঠিক আছে। অর্থাৎ এই মাল থেকে আরেকটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে অক্ষয় কুমার। এটা হচ্ছে অক্ষয় কুমার, আর এটা হচ্ছে কি অক্ষয়, এটা হচ্ছে তোমার এখান থেকে বলি অক্ষয় কুমার মাল, একটা হচ্ছে অক্ষয় কুমার। অক্ষয় কুমার থেকে মনে রাখা হচ্ছে তোমার অক্ষীয়, ঠিক আছে, এই কথা মনে রাখো। দেখো আমাদের সব শেষ। এখন একটা জিনিস খেয়াল করো, একটু মানে ধরো দামি কোনো একটা জিনিস বা মানে মাল যে ক্যারেক্টারগুলো তারা একটু মানে বড় লোক টাইপের হয় না, বা বড় বড় ক্যারেক্টার টাইপের হয়। সো যেমন দেখো যদি তোমাকে আমি বলি যে গোলাপ ফুলটা গোলাপ ফুল একটা মাল একটা ফুল। সো গোলাপ ফুলের কিন্তু চারপাশে আবার কাটা থাকে, তো তুমি কিন্তু চাইলে গোলাপ ফুলে হাত দিতে পারবে না, হাত দিলে কিন্তু চারপাশে কাটা থাকবে। সো মাল যে ক্যারেক্টারগুলো বা মাল যে জিনিসগুলো তারা কিন্তু সবসময় বাইরে কন্টকিত থাকে। যেমন ধরো পৃথিবীর সবচেয়ে দামি যে তোমার কি বলে ওটা ডায়মন্ড, সেই ডায়মন্ডটাকে যদি তুমি নিতে চাও তাহলে কিন্তু নিতে পারবে না, কারণ চারপাশে একটা কাটা দেওয়া থাকে বা চারপাশে একটা আবরণ দেওয়া থাকে। তো যারা হচ্ছে মাল ক্যারেক্টার তারা কি কন্টকিত থাকবে, তারা হচ্ছে বৃহৎ হবে। সো এটা হচ্ছে বৃহৎ এবং কণ্ঠকিত। সো এই আশা করি এই গল্প দিয়ে বা এই ছন্দ দিয়ে তোমরা হচ্ছে মনে রাখতে পারবা। সো মালভেসি এটা হচ্ছে তোমরা একটু মনে রাখো। পুষ্পা ক্যারেক্টার দিয়ে মতে হচ্ছে মালভেসি, আর মাল কি হয় অক্ষয় কুমার একটা মাল, অক্ষয় কুমার থেকে অক্ষীয়। এর হচ্ছে পুষ্পা একক থাকে, দলে থাকে টুইস্ট দেখায়, এবং কেশর হচ্ছে একগুচ্ছ থাকে, ঠিক আছে। যদি মনে থাকে তো এগুলো মনে রাখলেই মোটামুটি তোমার কমন চলে আসবে। আর তোমার এদের মনে রাখার দরকারও নাই। আমি যে পরিস্থিতির যে ইয়ার দিয়ে দিছি না, পরিস্থিতির যে হচ্ছে যে ছন্দটা দিছি না, ওইটা মুখস্থ রাখো। পরিস্থিতি মনে রাখলে বাকিটা এমনি মনে থাকবে, ঠিক আছে। এই হচ্ছে মোটামুটি গেছে। আচ্ছা তার মানে আমার কোশ্চেন যেটা ছিল সেটা হচ্ছে যে
আচ্ছা, কোন গতির উদ্ভিদ পরাগরেণু বৃহত্তম কণ্টকিত? তাহলে হচ্ছে এটার অ্যান্সার কি হচ্ছে? এটার অ্যান্সারটা হচ্ছে আমার মালভেসি। মালভেসি যে পরাগরেণু সেটা হচ্ছে বৃহত্তম কণ্টকিত থাকে। এখন আসো সাইকাসের বৈশিষ্ট্য। যে বৈশিষ্ট্য সেটা পরবর্তী যে কোশ্চেনটা সেটা হচ্ছে সাইকাসের বৈশিষ্ট্য হলো, এটা কি? একটা হচ্ছে ফুলে গর্ভাশয় নেই, কোরালয়েড মূল বিদ্যমান, আর এটা হচ্ছে ফল হয়। ঠিক আছে, এইটা তো দেখো এটা এমনি মনে রাখা যায়। আচ্ছা, সাইকাসের কি মানে গর্ভাশয় আছে? সাইকাসের কিন্তু তোমার গর্ভাশয় নাই। আর যদি গর্ভাশয় যদি না থাকে তাহলে কি ফল হবে? হবে না। আমি যদি একটা ফাইন্ড আউট করতে পারি তাহলে কিন্তু 3 নম্বরটা হয়ে যাচ্ছে, তাই না? তো আমরা এভাবে মনে রাখতে পারি যে সাইকাসের কোনো গর্ভাশয় নাই। আর গর্ভাশয় যেহেতু নাই, সেহেতু ফুল ফল এগুলো হওয়ার কোনো সম্ভাবনাই নেই। ঠিক আছে, গর্ভাশয় না থাকলে কোনো ফুল ফল হওয়ার সম্ভাবনা নাই। আচ্ছা, এরপরে তোমার হচ্ছে কোরালয়েড মূল। আমরা সবাই জানি কোরালয়েড মূলটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। সো কোরালয়েড মূল এইটা কিন্তু খুব মারাত্মক লেভেলে ইম্পর্টেন্ট। সো কোরালয়েড মূল থেকে কয়েকটা জিনিস একটু মনে রাখবা, যে নর্মালি যখন এই যে তোমার সাইকাস যে উদ্ভিদটা, সাইকাস উদ্ভিদের নর্মালি যখন একটা মূল থাকে সেটাকে আমরা বলি হচ্ছে প্রধান মূল। নর্মাল যখন মূল তৈরি হচ্ছে তখন সেটাকে আমরা বলি হচ্ছে তোমার প্রধান মূল। এই প্রধান মূলটা কিন্তু স্থায়ী না, কিছুদিন পরে নষ্ট হয়ে যায়। তো প্রধান মূলটা স্থানান্তর হয়ে যে মূলটা তৈরি করে সেটাকে আমরা বলি হচ্ছে অস্থানিক মূল। ঠিক আছে, প্রধান মূলটা পরিবর্তিত কি তৈরি করে, এটাকে বলি হচ্ছে অস্থানিক মূল তৈরি করে। এই যে অস্থানিক মূল, এই অস্থানিক মূলটা যখন কিছু সায়ানো ব্যাকটেরিয়া যখন আক্রান্ত হয় তখন সেটা হচ্ছে সামুদ্রিক কোরালের মতো আকার ধারণ করে, তখন সেটাকে আমরা বলি হচ্ছে তোমার কোরালয়েড মূল। ঠিক আছে, তো এই অস্থানিক মূলটা যখন তোমার কি দ্বারা আক্রান্ত হতে পারে এটা খুব গুরুত্বপূর্ণ, মনে রাখাই লাগবে। এখান থেকে আমি কি পাবো? কোরালয়েড মূল পাবো। কোরালয়েড মূল পাবো। কোরালয়েড মূল কি হয়, কি সায়ানোব্যাকটেরিয়া? একটা হচ্ছে নস্টক, একটা হচ্ছে অ্যানাবেনা। ঠিক আছে, নস্টক আর একটা হচ্ছে অ্যানাবেনা, এদের জিনিস একটু মাথায় রাখো। নস্টক আর একটা হচ্ছে অ্যানাবেনা, ওটা একটু দেখে রেখো, অ্যানাবেনা। আশা করি তোমাদের মনে থাকবে। এইগুলো কি? এগুলো হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া। এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া। সায়ানোব্যাকটেরিয়া। ঠিক আছে, তার মানে মোটামুটি তোমরা তাহলে বলো তো যে এটার অ্যান্সার কি হবে? আমি তো বলেই ফেললাম, সবকিছু বলেই দিছি এখান থেকে। সাইকাস বৈশিষ্ট্য উদ্ভিদ হলে গর্ভাশয় থাকে না, ফল হয় না, এদের হচ্ছে ফল কখনোই হবে না। আচ্ছা, এদের আরো কিছু বৈশিষ্ট্য যেগুলো আছে, যেমন ট্রান্সফিউশন টিস্যু থাকে, এই জিনিসগুলো একটু তোমরা ভালো করে পড়ে নিও। তবে এই কোরালয়েড মূলটা ভালো করে পড়বা, যে খ নম্বর কোশ্চেনে আসতে পারে যে কোরালয়েড মূল কি, শৈবালে কেন কোরালয়েড মূল তৈরি হয়, তখন সুন্দর করে এই প্রসেসটা ভেবে লিখে দিবা। ঠিক আছে, আচ্ছা, আর ওই যে তোমার নষ্ট অ্যানাবেনা যেই সেকশনটায় থাকতেছে বা যে পোর্শনটায় থাকতেছে সেটাকে আমরা বলি হচ্ছে শৈবাল স্তর। আচ্ছা, এরপরে আসো পরের কোশ্চেনে। ঠিক আছে, পরের কোশ্চেনটা কি বলতেছে? আচ্ছা, পরের কোশ্চেন যেটা বলতে সেটা হচ্ছে সোনালী এমন একটি ফুল পেল যে ফুলে পরাগধানী সর্বমুখ এবং গর্ভমুণ্ড পক্ষর। সোনালীর ফুলটির আরো বৈশিষ্ট্য হচ্ছে এরা হচ্ছে কি অম্রবিন্যাস মূলীয়। আচ্ছা, তোমরা একটু আগে কিন্তু আমি পড়াইছি, দেখো তো। সোনালী এমন একটি ফুল পেল যে পরাগধানী সর্বমুখ, লিগের পোলায় স্পাইক করে সর্বমূলা ক্যারি করে। এই যে বললাম পরাগধানী কি সর্বমুখ, তার মানে কি? এটা হচ্ছে পোয়েসি গোত্রের কথা বলতেছে। তার মানে তুমি এটা বলার সাথে সাথে ওই ছন্দটা মুখস্থ করবা। এই যে সর্বমুখ কথাটা আছে এখানে, এই যে সর্বমুখ, ঠিক আছে, এই যে সর্বমুখ, এই সর্বমুখ থেকে আমরা এখান থেকে বুঝতে পারতেছি এটা হচ্ছে কার বৈশিষ্ট্য? এটা হচ্ছে আমার পোয়েসির বৈশিষ্ট্য। একদম ইজি বিষয়। ঠিক আছে, পোয়েসিয়ার বৈশিষ্ট্য এখান থেকে আমি বুঝতে পারলাম আমরা বিন্যাসটা হবে মূলীয়। আচ্ছা, এরপরে কি পুষ্পপত্র বিন্যাস স্পাইকলেট, ওই যে স্পাইক করে সর্বমূলা ক্যারি করে। ঠিক আছে, এটা হচ্ছে স্পাইকলেট, পুষ্পপত্র স্পাইকলেটটা এখান থেকে মাথায় রাখবো। আচ্ছা, এরপরে তোমার হচ্ছে পুষ্প যেটা সেটা হচ্ছে তোমার গর্ভকটি পুষ্প, এটা হচ্ছে ভুল। ঠিক আছে, পুষ্পটা, আচ্ছা এখানে কি দেওয়া আছে? পুষ্পটা হচ্ছে তোমার পেরিগাইনাস ধরনের। সো পেরিগাইনাস না, এটা হচ্ছে তোমার অম্রবিন্যাস মূলীয়, পুষ্পবিন্যাস স্পাইকলেট। আর এদের যে পুষ্পটা মূলত পুষ্পিকা হয়ে থাকে। ঠিক আছে, পুষ্পিকা অনুযায়ী থাকে, এটা হচ্ছে গর্ভকটি না। আচ্ছা, পেরিগাইনাস মানে কি? এই পেরিগাইনাস মানে হচ্ছে গর্ভকটি, যে গর্ভকটি পুষ্প, ঠিক আছে, গর্ভকটি। তাহলে অ্যান্সার কোনটা হইতেছে বলো? 1 ও 2 হচ্ছে অ্যান্সার হচ্ছে। ঠিক আছে, তার মানে বুঝতে পারতেছো এটা তোমার অম্রবিন্যাস মূলীয় ওই যে পরিস্থিতি গোষ্ঠী থেকে মোটামুটি হয়ে গেছে। অ্যান্সার উল্লেখিত ফুল বিশিষ্ট উদ্ভিদের সাথে অঙ্গসংস্থানিক সর্বাধিক মিল আছে
কোন উদ্ভিদে? কারণ পোয়েসির উদাহরণটা, পোয়েসির এক্সাম্পলটা দেখো, পোয়েসি কি আছে? ওরাইজা স্যাটিভা, ঠিক আছে? ওরাইজা স্যাটিভা কি? এটা হচ্ছে পোয়েসির মধ্যে পড়ে। বাকি যা আছে যেমন হিবিস্কাস, রোজা সাইনেন্সিস, এটা কিন্তু মালভেসি, এটা কিন্তু মালভেসি ক্যারেক্টার, মালভেসির মধ্যে পড়ে। বাকি দুটো জানা দরকার নেই, এগুলো একদম জানা দরকার নেই। নেপাস টেপাস বা মেটেল ফেটেল এগুলো আসবে না। তবে তুমি একটা কাজ করতে পারো যে তোমার পোয়েসির এক্সাম্পলগুলো বা মালভেসির যে এক্সাম্পলগুলো সেগুলো ভালো করে খাতায় লিখে রাখতে পারো। আমি একটু তোমাদেরকে লিখে দিচ্ছি যে তোমার হচ্ছে পোয়েসিগুলো কি কি। দেখো বাঁশ, ঠিক আছে? পোয়েসিগুলো একটু ভালো করে লিখে রাখবা। পোয়েসিয়ার ক্ষেত্রে কি তোমার হচ্ছে যে বাঁশ, এরপরে তোমার হচ্ছে যে ভুট্টা, আখ, গম, ঠিক আছে? ভুট্টা, আখ, গম, এই জিনিসগুলো, ভুট্টা, আখ, গম, আরো আছে নল, খাগড়া, দুর্ভাগা, একটু তোমরা মুখস্থ করে ফেলবা। আর বাকি যে হিবিস্কাস সাইনেন্সিস, এটা কি? এটা হচ্ছে তোমার মালভেসি ক্যারেক্টার, ঠিক আছে? দেখো 7 নম্বর চ্যাপ্টার আমাদের মোটামুটি পড়া শেষ। এখন চলে আসো আমরা 8 নম্বর চ্যাপ্টারে চলে যাই ডিরেক্ট। সো এই জিনিসগুলো তোমরা হচ্ছে নোট করতে থাকবা, নোট করতে থাকলে সবচাইতে ভালো হয় আর কি। একটা সুন্দর একটা তোমাদের দেখো যে খাতা হয়ে গেছে জিনিসগুলো টপিক নিয়ে। সো এখন আসো 8 নম্বর যে অনুশীলনী, টিস্যু এবং টিস্যুতন্ত্র। তোমরা সবাই জানো টিস্যু এবং টিস্যুতন্ত্র। তো এখানে টিস্যু এবং টিস্যুতন্ত্র থেকে প্রথম যে কোশ্চেনটা সেটা হচ্ছে আমাদের কি, একটা তুমি যেখানে মেডিকেল বলো, বোর্ড পরীক্ষা বলো, ম্যাক্সিমাম জায়গাতেই তুমি দেখবা এই ভাস্কুলার বান্ডেল থেকে কোশ্চেন আসছে। তো তুমি 8 নাম্বার চ্যাপ্টার পড়ায় মানে তোমার ভাস্কুলার বান্ডেল সম্পর্কে একদম ডিটেলস জানা লাগবে। মেডিকেলের জন্য বলে দেওয়া যায় যে এই টপিকটা থেকে কোশ্চেন আসবে এবং এখান থেকে কোশ্চেন আসে। ঠিক আছে? সো একটু দেখো উদ্ভিদের মূলে কোন ধরনের ভাস্কুলার বান্ডেল থাকে, বলো তো কোন ধরনের ভাস্কুলার বান্ডেল থাকে? তোমরা একটু যদি অ্যান্সার করো। সো আমি একটু পরে বলতেছি এটা। তো ভাস্কুলার যে বান্ডেলটা, তো আচ্ছা আমি আগে একটা বলে দিই যে তোমার এই উদ্ভিদের মূলে কি ধরনের কি টাইপের থাকে। এদের মূলে সাধারণত কি হয় যে তোমার এই যে জাইলেম এবং ফ্লোয়েম, আমরা যে ভাস্কুলার বান্ডেলগুলো জানি না, এগুলো সাধারণত কি থাকে, একত্রে কোনো বান্ডেল তৈরি করে না, ঠিক আছে? অর্থাৎ আমি যদি তোমাদের একটা চিত্র এঁকে দেখাই, ধরো এটা আমি যদি একটা চিত্র আঁকি, আচ্ছা এখান থেকে যদি আমি একটা চিত্র আঁকি, তাহলে কি হবে, এটা যদি আমি একটা ধরো একটা সেট করলাম বা একটা কি কাটলে এদের যে তোমার ভাস্কুলার যে বান্ডেলটা সেটা কেমন দেখতে পাবো। এখানে তুমি পাবা হচ্ছে এরকম কিছু গঠন পাবা, লম্বা একটা গঠন পাবা, এরকম একটা গঠন, লম্বা একটা গঠন, একটা গঠন, একটা গঠন, এরকম লম্বা একটা গঠন। এদের মধ্যে যেটা তোমার হচ্ছে যে ছোট যে গঠনটা সেটা ফ্লোয়েম আর লম্বাটা হচ্ছে জাইলেম, ঠিক আছে? এটা হচ্ছে কি, এটা হচ্ছে তোমার জাইলেম, এটা হচ্ছে আমার ফ্লোয়েম, এটা হচ্ছে আমার ফ্লোয়েম, ঠিক আছে? জাইলেম আর এটা হচ্ছে ফ্লোয়েম। কি হইতেছে দেখো তো, এরা কি কোনো একসাথে কোনো একটা মানে কম্প্যাক্ট বান্ডল তৈরি না করে পৃথক পৃথক ভাবে অবস্থান করছে। জাইলেম এবং ফ্লোয়েম কি দেখো আলাদা আলাদা ভাবে অবস্থান করতেছে, আলাদা আলাদা ভাবে। তো এটা যদি আরেকটু সুন্দর আমি চিত্র আঁকি, দেখো আরেকটু সুন্দর যদি আমি চিত্র আঁকি, ধরো এটা হচ্ছে সেই কোষ, ঠিক আছে? এটা যদি আমার কোষ হয়, এটা যদি আমার কোষ হয়, এরকম ভাবে তোমার এরকম ভাবে তোমার ধরো জাইলেম আছে, হ্যাঁ, কিস্তুর এখানে যে তোমার ফ্লোয়েম অবস্থান করতেছে এরকম ভাবে, এরকম। তো জাইলেমগুলোর একটা শাড়ি, ফ্লোয়েমগুলোর একটা শাড়ি, এরা কখনো একসাথে থাকে না। অর্থাৎ এই যে তোমার বান্ডেলগুলা এরা হচ্ছে পৃথক পৃথক ভাবে বান্ডেলের সৃষ্টি করে। দেখো এটা একটা বান্ডেলের মতো, এটা একটা বান্ডেলের মতো তৈরি করতেছে না? তো এই জন্য এদেরকে আমরা বলি হচ্ছে অরিও। এই ধরনের ক্যারেক্টারকে আমরা কি বলি? এই ধরনের ক্যারেক্টারকে আমরা বলি হচ্ছে তোমার অরিও, ঠিক আছে? এই ধরনের যে ক্যারেক্টারটা এটাকে আমরা বলি হচ্ছে অরিও। তার মানে আমি উদ্ভিদের মূলে কি পাবো, উদ্ভিদের মূলে যে ক্যারেক্টারিস্টিকটা পাবো বা হচ্ছে যে ভাস্কুলার বান্ডেল পাবো সেটা কি হবে, সেটা হবে অরিও, ঠিক আছে? এটা হচ্ছে অ্যান্সার। এখন আরেকটা কথা একটু মনে রাখো যে একবীজপত্রীর যে মূল, সেখানে এই যে জাইলেম ফ্লোয়েমগুলো সেগুলো থাকে হচ্ছে 2 থেকে 4টা, আর দ্বিবীজপত্রী থাকে 6+টা, 6+6 বেশি পরিমাণে থাকে, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের দায়িত্ব। তো আমি এটা মোটামুটি বোঝাই দিলাম যে তোমার ফ্লোয়েমগুলো হচ্ছে একটা বান্ডেল হিসেবে থাকে, জাইলেমগুলো একটা বান্ডেল হিসেবে থাকে। দেখো এখানে একটা বান্ডেল, এখানে একটা বান্ডেল হয়ে আছে। তো এই জন্য বলতেছি এরা মানে 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 একত্রে কোনো বান্ডেল করতেছে না, অর্থাৎ এরা একত্রে জুড়ে যে কোনো বান্ডেল করতেছে না, পৃথক পৃথকভাবে আলাদা আলাদা একটা দল করে থাকতেছে। এই জন্য এটা হচ্ছে অরিও। এটা কি, এটা হচ্ছে আমার ইয়াতে দেখা যায়। এই হচ্ছে মোটামুটি গেল। আচ্ছা এরপরে আসো তুমি পরবর্তী যে কোশ্চেনটাতে, পরবর্তী কোশ্চেনটা কি বলতেছে, ভাজক টিস্যুর বৈশিষ্ট্য হলো। এটা কমন কোশ্চেন, তোমার এটা না করলে কিন্তু মানে মার হবে কিন্তু, এটা যদি না পারো। তো ভাজক টিস্যুর যে বৈশিষ্ট্যগুলো কি দেখো, একদম ইজি। যে এই টিস্যুর কোষগুলো বিভাজন ক্ষমতা সম্পন্ন। এখন আমার কি, এটা হচ্ছে বিভাজন ক্ষমতা সম্পন্ন। অর্থাৎ ভাজক কথা থেকে আমি বুঝতে পারতেছি ভাই এরা বিভাজন ক্ষমতা সম্পন্ন তো ভাগ হতে পারে, সো এটা তো আমি বুঝতে পারতেছি, এটা সঠিক অ্যান্সার। এই টিস্যু খাদ্য তৈরি করে না, এটা কিন্তু কখনোই খাদ্য তৈরি করবে না। খাদ্য তৈরি করার কাজ হচ্ছে তোমার স্থায়ী টিস্যুগুলা,
ঠিক আছে, অর্থাৎ এরা কখনো খাদ্য তৈরি করে না, আর খাদ্য তৈরিও করবে না, খাদ্য সঞ্চয় করবে না, ঠিক আছে, খাদ্য তৈরি সঞ্চয় কিছুই করে না। এই টিস্যুর কোষীয় বিপাক হার বেশি, অবশ্যই বেশি, কারণ কি দেখো এটা তুমি এমনি বুঝতে পারতেছো যে সে বিভাজিত হচ্ছে, তো বিভাজিত হইতে হলে তার বিপাক হারটা বেশি হওয়া লাগবে না, সে কন্টিনিউয়াস বিভাজিত হচ্ছে, তার তার ভেতরে যে মেটাবলিক যে কাজগুলো সেগুলো কিন্তু খুব দ্রুত হইতে হবে। এছাড়া আরও কিছু জিনিস তোমরা এর থেকে মনে রাখতে পারো, যেহেতু সে দ্রুত বিভাজিত হচ্ছে, তার ভেতরে যে কোষ গহ্বরটা সেটা অনেক বেশি বড় থাকে না, ছোট থাকে, সাইটোপ্লাজমটা কম পরিমাণে থাকে, এই জিনিসগুলো একটু মোটামুটি তোমরা পড়ে নিবে এখন থেকে। তো আমি কয়েকটা জিনিস একটু লিখে দিতেছি, দেখো এদের আকারটা, অর্থাৎ ভাজক টিস্যুর যে আকার এটা মনে রাখবো কিভাবে, দেখো আদিপশ, ভাজক টিস্যুর আকার, আকার মনে রাখার ছন্দ হচ্ছে আদিপশ। আদিপশ অর্থাৎ আয়তাকার, দিতে হচ্ছে তোমার ডিম্বাকার, আয়তাকার ডিম্বাকার, পথে হচ্ছে পঞ্চভুজাকার, শতে হচ্ছে তোমার ষড়ভুজাকার, কি ষড়ভুজাকার, ঠিক আছে, আয়তাকার ডিম্বাকার পঞ্চভুজাকার ষড়ভুজাকার, শেষ। আচ্ছা, এর পরবর্তীতে কোশ্চেনে আসো। পরবর্তী যে কোশ্চেনটা, এটা হচ্ছে যে এর একটা চিত্র দেওয়া আছে, ঠিক আছে, চিত্র দিয়ে বলতেছে যে পাশের চিত্রটি দেখে 3 এবং 4 নম্বর প্রশ্নের উত্তর দাও। তো প্রথমে কি বলছে, পাশের এই স্থানটি দুটি রক্ষীকোষ দ্বারা পরিবেষ্টিত থাকে। রক্ষীকোষ শোনা মাত্রই, রক্ষীকোষ কই থাকে ভাই, স্টোমাটা থাকে, পত্ররন্ধ্রে থাকে, এটা মানে বোঝা যাচ্ছে এটা হচ্ছে আমার একটা, এ কি বোঝাচ্ছে, এ হচ্ছে আমার পত্ররন্ধ্র বোঝাচ্ছে, এ কি বোঝাচ্ছে, এ হচ্ছে পত্ররন্ধ্রের কথা বোঝাচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে শ্বাসকুঠুরি বিদ্যমান, তার মানে কি পত্ররন্ধ্রের নিচে আমরা শ্বাসকুঠুরি থাকে এটা জানি, তো এটা অপশন হচ্ছে, এটা অ্যান্সার হচ্ছে ভাজক টিস্যু দ্বারা পরিবেষ্টিত থাকে, এটা না, পাতায় কোনো ভাজক টিস্যু থাকবে না। অর্থাৎ ভাজক টিস্যু কই থাকে ভাই, উদ্ভিদের মূলের শীর্ষে, কাণ্ডের শীর্ষে, যেখানে বৃদ্ধি দরকার হয় সেখানে হচ্ছে আমার ভাজক টিস্যু থাকে, সো এই ভাজক টিস্যুটা কিন্তু অ্যান্সার হচ্ছে না। এখন দেখো তোমাদের একটু জানা উচিত যে তোমার এটা আসলে একটা ডিটেলস ক্লাস নেওয়া যায়, যে তোমার পাতার উপর শুধুমাত্র চাইলে আমরা শুনতে পারি, কিন্তু একটু তোমাদের জানা লাগবে যে এই যে সাবস্টোমেটাল যে বায়োকুঠুরি এটা কিভাবে, দেখো ওই যে যেটা বলছে শ্বাসকুঠুরি, তো এই পাতাটা ধরো এটা হচ্ছে আমার পাতার উপরে একটা সারফেস, নিচে একটা সারফেস আছে না, সো আমি এটা চিত্রে আঁকলাম, এটা ধরো এভাবে নিয়ে এসে আমি চিত্রে আঁকতেছি যে উপরের সারফেসটা নিচের সারফেসটা আঁকতেছি। তো উপরের সারফেসে কি থাকবে, একটা এপিথেলিয়াম কোষ থাকবে, তোমরা জানো এপিডার্মিস থাকবে, তার ধরো উপরের সারফেসে এই কোষগুলো আছে, ধরো সাপোজ এরকম কোষ আছে, সো নিচের সারফেসে আবার কোষ থাকবে, এরকম কোষ থাকবে, তাই না, যে সারফেসে এরকম কোষ থাকবে, এরকম কোষ। আমরা কি জানি পাতার কিন্তু নিচের যে পোর্শনটা বা নিচের যে সারফেসটা সেখানে কিন্তু থাকে হচ্ছে তোমার কি স্টোমাটা বা পত্ররন্ধ্র থাকে, তার মানে এই জায়গায় তোমার পত্ররন্ধ্র থাকবে। আমি এখানে একটা পত্ররন্ধ্র আঁকি, সাপোজ এখানে একটা পত্ররন্ধ্র আঁকি যে এইরকম, এরকম এরকম হচ্ছে যে আঁকলাম, এখানে স্থিত থাকবে, এটা আমরা জানি জায়গাটা কি স্থিত থাকে। তো এই যে দেখো পত্ররন্ধ্র যে আছে, পত্ররন্ধ্রের উপরের ভেতরে যে পোষণটা এই জায়গাতে তোমার এরকম অনেকগুলো কোষ থাকে, দেখো কিন্তু একটা পোষণটা দেখতেছো, এই যে ফাঁকা অংশটা, এই ফাঁকা অংশটা, এখানে কিন্তু কোনো কিচ্ছু নাই, এই ফাঁকা অংশটাকে আমরা বলতেছি হচ্ছে তোমার শ্বাসকুঠুরি। অর্থাৎ আমার যে তোমার এই কি বলে পত্ররন্ধ্র, সেই পত্ররন্ধ্রের ঠিক নিচে বা ঠিক উপরে, ঠিক নিচে, পত্ররন্ধ্রের ঠিক নিচে কি থাকতেছে, একটা শ্বাসকুঠুরি বা কুঠুরি। এখানে কি থাকে, এখানে দেখো এই যে পত্ররন্ধ্রের মাধ্যমে যে অক্সিজেন বলো বা তোমার কার্বন ডাই অক্সাইড বলো যে ঢুকতেছে বের হচ্ছে না, অক্সিজেন কার্বন ডাই অক্সাইড ঢুকতেছে বের হচ্ছে, এগুলো হচ্ছে এর মধ্যে থাকে, এই অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইড এর মধ্যে থাকে, এখানে আদান প্রদান বারবার হচ্ছে। সো এই হচ্ছে মোটামুটি ক্যারেক্টার। সো আমি আশা করবো বুঝতে পারছো যে রক্ষী কোষ দ্বারা পরিবেষ্টিত থাকে, শ্বাসকুঠুরি বিদ্যমান, ভাজক টিস্যু দ্বারা পরিবেষ্টিত থাকে, এটা হচ্ছে ভুল। সো অ্যান্সার কোনটা হচ্ছে, অ্যান্সার হচ্ছে 1 ও 2, অ্যান্সার হচ্ছে আমাদের 1 ও 2, ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এখন পরবর্তী কোশ্চেন, চিত্রের এই স্থানটি কোন জৈবিক কাজে অংশগ্রহণ করে? আচ্ছা তোমরা বলো, 1 মিনিট তোমাদের সময়, মানে 5 সেকেন্ড সুযোগ, বলো অ্যান্সার, যে চিত্রের কোন স্থানটি জৈবিক কাজে অংশগ্রহণ করে, যে পত্ররন্ধ্রের যে জিনিসটা কি কাজে অংশগ্রহণ করে, দেখো তো ইজিলি বোঝা যায় কিনা। সালোকসংশ্লেষণ, সালোকসংশ্লেষণ কি লাগে, কার্বন ডাই অক্সাইড ঢুকবে, অক্সিজেন বের হবে অবশ্যই, এরপরে কি শ্বসন, অক্সিজেন ঢুকবে, কার্বন ডাই অক্সাইড বের হবে, অবশ্যই দ্বিতীয় করা লাগবে, প্রশোধন, প্রশোধন কি পানি বেশ প্রকারে বের হয়ে যায়, ঠিক আছে, তাহলে 3টা প্রক্রিয়া হচ্ছে, তাহলে আমার কোনটা অ্যান্সার হচ্ছে, এই 3টা অ্যান্সার হচ্ছে, ঠিক আছে। এখন
যে এখন চলে আসো যে 7 নম্বর চ্যাপ্টার, 7 নম্বর চ্যাপ্টার অর্থাৎ 7 নম্বর 9 নম্বর চ্যাপ্টার, 8 নম্বর তো শেষ, এখন 9 নম্বরে আসো। মোটামুটি এটা হচ্ছে কমপ্লিট। আচ্ছা, শারীরতত্ত্ব, শারীরতত্ত্বের ক্ষেত্রে যদি আমি বলি, আচ্ছা এটা এরকম, উদ্ভিদ শারীরতত্ত্বের ক্ষেত্রে কোন উপাদানটি উদ্ভিদ মাটি হতে শোষণ করে? এটা একটা জানা কোশ্চেন। এবার তোমরা এমনি মনে রাখতে পারো, হক, হক সবসময় কই থাকে? হক সবসময় বাতাসে থাকে। হক, এইচ ও সি, হক। আর কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, অক্সিজেন, হাইড্রোজেন, কার্বন, তার মানে নাইট্রোজেন হচ্ছে কই থাকে? মাটি থাকে। এটা তুমি এমনি বুঝতে পারো। দেখো আমরা বলি না যে হচ্ছে যে ওই যে ওই উদ্ভিদের মূলের নোডিউলে নাইট্রোজেন সংরক্ষণ করা হয় বা নাইট্রোজেন নিয়ে নেওয়া হয়, তার মানে কি অবশ্যই মাটিতে কি থাকে? নাইট্রোজেন থাকে। তো এইভাবে আমরা একটু মুখস্থ করতে পারি। এটা হচ্ছে ইজি কোশ্চেন, এটা মোটামুটি পারবা। তো বাকিগুলো কি তো কই থাকতেছে? এই যে অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, কার্বন, এগুলো হচ্ছে বাতাসে থাকতেছে, আর বাকিটা নাইট্রোজেনটা মাটিতে থাকে। আচ্ছা, এরপর আসলে C4 উদ্ভিদের বৈশিষ্ট্য হলো এভাবে পাতার, আচ্ছা এইটা একটু চিত্র এঁকে তোমাদেরকে আমি বোঝাবো, ঠিক আছে? তো দেখো C4 উদ্ভিদের একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে তোমার, আমি এখানে বোঝাই, এখানে একটা তোমার চিত্র আঁকি আমি। এটা হচ্ছে দেখো যে C4 উদ্ভিদের একটা গুরুত্বপূর্ণ কোষ হচ্ছে এদের যে মেসোফিল যে কোষটা থাকে, এদের মেসোফিল যে কোষটা থাকে, সেই মেসোফিল কোষে হচ্ছে আলোক বিক্রিয়া হয়। এই মেসোফিল কোষে হচ্ছে আলোক, মেসোফিল কোষে কি হবে? আলোক বিক্রিয়া হয়। আর আরেকটা হচ্ছে তোমার বান্ডেল শীত কোষ, বান্ডেল শীত কোষ, যেটা সে বান্ডেল শীত কোষে কি হবে? কার্বন ডাই অক্সাইড সৃষ্টি আর কেলভিন চক্র, অর্থাৎ C3 চক্র বা কেলভিন চক্র, আর একটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড সৃষ্টি, কার্বন ডাই অক্সাইড সৃষ্টি। এখন তোমরা অনেকেই কোশ্চেন করবা যে ভাইয়া এই কোষগুলা কি? বান্ডেল শীত কোষ কি, আর আপনার হচ্ছে যে মেসোফিল কোষ কি, কার্বন ডাই অক্সাইড সৃষ্টি, ঠিক আছে? এই দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণভাবে মনে রাখো, এটা কিন্তু প্রায় সময় তোমাদের এসএসসি দেয়। তোমার মেসোফিল কোষে কি থাকে? আলোক বিক্রিয়া হয়, আর বান্ডেল শীত কোষে কি হয়? C3 চক্র এবং কার্বন ডাই অক্সাইড। এখন এটা আমি তোমাদেরকে বলতেছি দেখো কিভাবে হয়। তো এখানে আমরা একটা পাতা নিব সবার প্রথমে, ধরে এটা হচ্ছে আমার একটা পাতা। আচ্ছা, এটা এরকম না, পাতাটা একটু সুন্দর করে আঁকি। এইরকম ধরো পাতা, এই পাতাটাকে তুমি কাটলা, স্লাইড মার্স। এখন এইটাকে যদি সোজা করে এভাবে ধরো, মানে এটা ধরো আমার পাতা এরকম ভাবে আছে, এভাবে মারছি আমি, কাটছি, কেটে এই পোর্শনটাকে আমি সোজা করে দেখালাম, মানে ধরো এইটা আমার নাই করে দিচ্ছি এরকম ভাবে। তো এইখানে একটা কি তুমি মোটা একটা অংশ দেখতে পাবা না? তাহলে কেমন দেখতে পাবে? একটু যে চিত্র আঁকি, যে এইরকম এখানে দেখতে পাবা না? পাতার এই পোর্শনটা এখানে যদি কেটে দেই, মানে এটা কেটে আমি সামনে, মানে এখান থেকে কেটে ধরো এটা কেটে দিচ্ছি, মানে করে দিচ্ছি, এই সামনে অংশটা তুমি দেখতে পাচ্ছ। এখানে তুমি কি দেখতে পাবা? এই যে ফাঁকা যে অংশটুকু, ফাঁকা অংশটুকুতে একদম মাঝখানে কি থাকবে? একদম মাঝখানে কি থাকে? একটা জাইলেম বা ফ্লোয়েম থাকবে। জাইলেম বা ফ্লোয়েম কি করে? এই খাবার ধরো নিয়ে আসতেছে, খাবার নেশা কাজ করে। এই জাইলেম বা ফ্লোয়েমের চারপাশে হচ্ছে এক ধরনের কোষ থাকে, যেটাকে আমরা বলি হচ্ছে তোমার বান্ডেল শীত কোষ। এই যে চারপাশে আমি ধরো এই কালো কালার দিয়ে দেখা দিচ্ছি, এই চারপাশে এবং মোটা আবরণ দ্বারা, এগুলো কেমন আবরণ? এগুলো হচ্ছে মোটা আবরণ, একদম মোটা আবরণ দ্বারা হচ্ছে কোষ থাকে। এই কোষগুলোকে আমরা বলি হচ্ছে বান্ডেল শীত কোষ। এগুলো কি বলি? এগুলোকে আমরা বলি হচ্ছে আমরা বান্ডেল শীত, বান্ডেল শীত কোষ। এই বান্ডেল শীত কোষের চারপাশে আরো কোষ থাকে, যেমন এগুলো নর্মাল সেল, এই যে নর্মাল সেল, এইগুলোকে বলি আমরা হচ্ছে মেসোফিল সেল, ঠিক আছে? এইগুলোকে আমরা কি বলি? এগুলোকে বলি হচ্ছে মেসোফিল কোষ। এইগুলোকে আমরা বলি হচ্ছে মেসোফিল। মেসোফিল কোষ, এই যে মেসোফিল কোষ, সেই মেসোফিল কোষের মধ্যে কিন্তু আলোক বিক্রিয়াটা হচ্ছে। আর যেটা হচ্ছে তোমার এই বান্ডেল শীত কোষ, এই বান্ডেল শীত কোষের মধ্যে হচ্ছে তোমার কেলভিন চক্রটা হয়। কিভাবে হয়? আর একটা লং প্রসেস, এখানে এত সময় নেই যে এটা আসলে বলা পসিবল। এটা একটু একটা লং একটা ভিডিও, সুন্দর করে কিন্তু এটা ব্যাখ্যা করা যায়। এই যে তোমার মেসোফিল কোষগুলো দেখতেছো না, এর মধ্যে কিন্তু তোমার ওই আলোক বিক্রিয়াগুলো কিন্তু সবসময় হচ্ছে। আর যে হচ্ছে বান্ডেল শীত কোষ, এর মধ্যে তোমার কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে। এখন দেখো তোমাকে আমি একটা কথা বলছি, যে এই যে বান্ডেল শীত যে কোষটা, বান্ডেল শীত কোষের যে
চারপাশে যে মানে আবরণটা কিন্তু অনেক মোটা থাকে, কিন্তু সহজে কিন্তু এর মধ্যে তোমার অক্সিজেন বা কার্বন ডাইঅক্সাইড ঢুকতে পারে না। কার্বন ডাইঅক্সাইড যদি এর মধ্যে ঢুকতে না পারে তাহলে কি এর মধ্যে কেলভিন চক্র হবে? হবে না তো, কার্বন ডাইঅক্সাইড ঢুকতে হবে। কার্বন ডাইঅক্সাইড ঢোকার জন্য আরেকটা প্রসেস আছে, সেটা একটা লং প্রসেস। তো আপাতত আমি কোশ্চেনে ফিরে যাই। কোশ্চেনটা কি বলছে? কোশ্চেনটা যেটা বলছে সেটা হচ্ছে যে উদ্ভিদের C4 উদ্ভিদের বৈশিষ্ট্য হলো উদ্ভিদের পাতার বান্ডিল কোষে ক্লোরোপ্লাস্ট থাকে, বান্ডিল কোষগুলো ভাস্কুলার বান্ডেলের সাথে অরীয়ভাবে তোমার সজ্জিত থাকে। আচ্ছা, কি বলতেছে? উদ্ভিদের বান্ডিল কোষে ক্লোরোপ্লাস্ট থাকে, হ্যাঁ বান্ডিল কোষে ক্লোরোপ্লাস্ট থাকে। এবার তোমার হচ্ছে বান্ডিল কোষগুলো কি থাকবে? ভাস্কুলার বান্ডেলের সাথে অরীয়ভাবে অবস্থান করে। মেসোফিল কোষে আলোক বিক্রিয়া এবং কেলভিন চক্র সম্পন্ন হয়। এটা হচ্ছে ভুল। আচ্ছা, সো এটা হচ্ছে অ্যান্সার। সো 1 ও 2 অ্যান্সার। তার মানে কি দেখো, মেসোফিল কোষে আলোক বিক্রিয়া এবং কেলভিন চক্র সম্পন্ন হয়, মেসোফিল কোষে না। কেলভিন চক্র সম্পন্ন হয় তোমার হচ্ছে বান্ডেল সিথ কোষে। C4 উদ্ভিদের ক্ষেত্রে বান্ডেল সিথ কোষে হচ্ছে কেলভিন চক্রটা সম্পন্ন হচ্ছে। এটা ভালোভাবে মাথায় রাখছে। 1 ও 2 হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এখন আরেকটা কথা, সেটা হচ্ছে এখানে চলে আসো পরবর্তী যে কোশ্চেনটা, যে এটা একদম ইজি একটা কোশ্চেন, তোমরা এমনি পারবা। যে এ জীবটি অক্সিজেন দ্বারা শ্বসন প্রক্রিয়া সম্পন্ন করে। তাহলে এ কি ভাই? এ কি করতেছে? হচ্ছে সবাত শ্বসন করতেছে। অক্সিজেন দ্বারা শ্বসন মানে কি? এটা হচ্ছে আমার সবাত শ্বসন। এটা হচ্ছে আমার কি? এটা হচ্ছে আমার সবাত শ্বসন। আর অক্সিজেন ছাড়া করতেছে, তার মানে কি? এটা হচ্ছে আমার অবাত শ্বসন। এটা হচ্ছে আমার অবাত শ্বসন। এখন আসো কি বলতেছে যে এ জীবের শ্বসনের ধাপ হচ্ছে, তার মানে তোমার সবাত শ্বসনের ধাপ বলতেছে। সবাত শ্বসনের ধাপ কি? গ্লাইকোলাইসিস হবে। এরপরে কি হবে? গ্লাইকোলাইসিস এর হচ্ছে পাইরুভিক অ্যাসিডের সম্পূর্ণ জারণ। দেখো আমি বলতেছি যে তোমার সবাত শ্বসনের ধাপ। আচ্ছা, তোমরা একটু পারবা যে গ্লাইকোলাইসিস, তারপরে তোমার যে পাইরুভিক অ্যাসিডের সম্পূর্ণ জারণ, এরপরে কি হবে? তোমার হচ্ছে ক্রেবস চক্র, তারপর হবে অক্সিডেটিভ ফসফোরাইলেশন। ঠিক আছে? তার মানে আমার এইটা হচ্ছে আর ক্রেবস চক্রটা হচ্ছে। কিন্তু পাইরুভিক অ্যাসিডের অসম্পূর্ণ জারণটা কার বৈশিষ্ট্য বলতো ভাইয়া? এটা হচ্ছে আমার তোমার অবাত শ্বসনের বৈশিষ্ট্য। এটা হচ্ছে আমার কিসের বৈশিষ্ট্য? অবাত শ্বসন। অবাত শ্বসনের ক্যারেক্টারিস্টিক্স, যার কারণে এটা হবে, এটা অ্যান্সার হবে না। অর্থাৎ 1 ও 2 হবে অ্যান্সার। তাহলে আমি পরবর্তী স্লাইডে যাই। পরবর্তী স্লাইডে এখানে হচ্ছে আমার 1 ও কি ছিল? 1 ও 3 অ্যান্সার ছিল না? এখানে কি ছিল তোমার? গ্লাইকোলাইসিস 3, তার মানে হচ্ছে 1 ও 3 হবে অ্যান্সার। ঠিক আছে? এখানে আমি যদি আসি, এটা হচ্ছে আমার 1 ও 3, এটা হচ্ছে অ্যান্সার। অর্থাৎ পাইরুভিক অ্যাসিডের যেটা হচ্ছে অসম্পূর্ণ জারণ, সেটা হচ্ছে তোমার ইয়াতে হচ্ছে। পাইরুভিক অ্যাসিডের সম্পূর্ণ জারণ হচ্ছে সবাত শ্বসনে। সদে মনে রাখা, সবাত, সতে সম্পূর্ণ জারণ হচ্ছে পাইরুভিক অ্যাসিডের কোথায়? সবাত শ্বসনে। আর অবাত শ্বসনে কি হবে? অসম্পূর্ণ জারণ হবে। সিম্পল কথা, শেষ। এখন আসো পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন কি বলে? বি শ্বসনের সাথে সর্বাধিক মিল আছে কোন উদ্ভিদের শ্বসনের? বি আমরা কি বললাম ভাইয়া? বি পড়লাম আমরা হচ্ছে অবাত শ্বসন। তার মানে বিটা কি এখানে? এই যে বিটা, এই বিটা হচ্ছে আমার অবাত শ্বসন। বিটা হচ্ছে কি আমার? অবাত শ্বসন। অবাত শ্বসনের ক্ষেত্রে কি হয়? অক্সিজেনের দরকার হবে না। ঠিক আছে? অক্সিজেন ছাড়াও অক্সিজেনের দরকার হয় না। তো যেটা হচ্ছে অবায়বীয় ব্যাকটেরিয়া, যেটা হচ্ছে তোমার অবায়বীয় ব্যাকটেরিয়া, তাদের কিন্তু বায়ুর অভাব, মানে বায়ু ছাড়াও তারা হচ্ছে কিন্তু বাঁচতে পারে। ঠিক আছে? তো এখানে অ্যান্সার কোনটা হচ্ছে? তার অবায়বীয় ব্যাকটেরিয়া। অর্থাৎ যারা হচ্ছে অক্সিজেন ছাড়া বাঁচতে পারে বা বায়ু ছাড়া বাঁচতে পারে, তাদেরকে আমরা বলি হচ্ছে অবায়বীয় ব্যাকটেরিয়া। তো এখানে অ্যান্সার এটা শেষ। বাকিগুলো কি হবে? বায়বীয় ব্যাকটেরিয়া হবে না। বায়বীয় মানে কি? বায়ু লাগবে, তার মানে সে সবাত শ্বসনের মধ্যে চলে যাবে। এরপরে তোমার পরজীবী, অন্যের উপর যে বাঁচতে পারে, মৃত দেহের উপর যে বাঁচতে পারে, শেষ। আমাদের হচ্ছে তোমার 9 নম্বর অধ্যায় শেষ। আচ্ছা, এরপরে আসো তুমি উদ্ভিদ প্রজননে। এখানে একদম সিম্পল কোশ্চেন। প্রথমে কি বলতেছে দেখো। আচ্ছা, এখানে মুছে দেই। দেখো, উদ্ভিদ প্রজননের প্রথম কোশ্চেন। নিষেকের পর ডিম্বাণু কিসে পরিণত হয়? নিষেকের পর কি ডিম্বাণু? অনেক গুরুত্বপূর্ণ একটা ছক। দেখবে যে তোমাদের মেডিকেলে বিভিন্ন প্রচুর কোশ্চেন আসছে এই ছকটা থেকে। 8 অধ্যায়ের এই ছকটা মাস্ট পড়বা। এই কোশ্চেনটা কিন্তু হচ্ছে তোমার মেডিকেলের জন্য মাস্ট ইম্পর্টেন্ট, মানে মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথের জন্য। এবং এই ছকটা, ম্যাথের জন্য যে ছকটা আছে বইয়ে, সেই ছকটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তো এখন দেখো, প্রথমে আসে ভ্রূণ। ডিম্বাণু যেটা কি বলছে? ডিম্বাণুটা কিসে পরিণত হয় এটা আমি পরে বলতেছি। আগে দেখো বীজ যেটা, সেটা ডিম্বক যেটা, সেটা বীজে পরিণত হয়। অর্থাৎ ডিম্বকটা বীজে পরিণত হয়, গর্ভাশয়টা ফলে পরিণত হয়। গর্ভাশয়টা ফলে পরিণত হয়। আর সেকেন্ডারি নিউক্লিয়াসটা
সেকেন্ডারি নিউক্লিয়াসটা কি করে, শস্য তৈরি করে, এই হচ্ছে বিষয়। আর আরেকটা জিনিস একটু মাথায় রাখো যে প্রকাশনী নষ্ট হয়েছে। কি নষ্ট হয়? প্রকাশনী নষ্ট। একটা কালার দিয়ে দেখাই, এটা হচ্ছে প্রকাশনী নষ্ট হয়ে যাবে। তো প্রকাশনী নষ্ট মানে কি? প্রথম হচ্ছে প্রতিবাদ সেল, কতে ক্যালাজা, শতে সহকারী, তোমার হচ্ছে যে শতে হচ্ছে সহকারী কোষ বা সিনার্জির, আর তোমার নিতে হচ্ছে তোমার নিউসেলাস। এই চারটা জিনিস নষ্ট হয়ে যায়, ঠিক আছে? এই হচ্ছে কথা। আশা করি তোমার প্রথম কোশ্চেনটা বুঝতে পারছো। আচ্ছা, পরবর্তী কোশ্চেনটা কি? পরবর্তী কোশ্চেনটা আরো ইজি। কি বলতেছে যে স্ত্রী গ্যামেটোফাইটের পূর্ণাঙ্গ ভ্রূণ থলিতে থাকে, অর্থাৎ স্ত্রী গ্যামেটোফাইটটা কি কি জিনিস দ্বারা তৈরি হয়? তোমরা এমনি বলতে পারবে, একটা তোমার, আমি যদি স্ত্রী গ্যামেটোফাইটের চিত্রটা আঁকি, তোমরা এমনি বলতে পারবে। এরকম চিত্র কি দেখছো কোনোদিন জীবনে? আমার মনে হয় মানে দেখছো আর কি। এরকম এরকম এরকম, এদের মাঝখানে নিউক্লিয়াস থাকবে, নিউক্লিয়াস থাকবে, এই পাশে হচ্ছে তোমার থাকবে, থাকবে মাঝখানে থাকবে, এরকম চিত্র দেখছো আশা করি। তো কি থাকবে দেখো, ডিম্বাণু যন্ত্র। ডিম্বাণু যন্ত্রটা কি? ডিম্বাণু যন্ত্রটা হচ্ছে ডিম্বক রন্ধ্রের, এটা ধরো ডিম্বক রন্ধ্র, তো ডিম্বক রন্ধ্রের দিকে যে তিনটা কোষ থাকে তাদেরকে আমরা বলি একসাথে ডিম্বক রন্ধ্র, ডিম্বাণু যন্ত্র। সো এরা যদি ডিম্বক রন্ধ্রের দিকে থাকে তাদেরকে আমরা বলবো হচ্ছে তোমার ডিম্বাণু যন্ত্র। তো ডিম্বাণু যন্ত্রের মধ্যে কি থাকবে? ডিম্বাণু থাকবে আর দুটো হচ্ছে সাহায্যকারী কোষ থাকবে, ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে তোমার ট্রিপ্লয়েড নিউক্লিয়াস। যেমন দেখো ট্রিপ্লয়েড নিউক্লিয়াস থাকবে, আমাদের ডিপ্লয়েড, দেখো এগুলো কিন্তু সবগুলো হ্যাপ্লয়েড, কিন্তু জাস্ট এই যে মাঝখানে যে দুটো দেখতেছো এটা কিন্তু সেকেন্ডারি নিউক্লিয়াস, ঠিক আছে? এটা সেকেন্ডারি নিউক্লিয়াস, এটা হচ্ছে কি ডিপ্লয়েড, এটা হচ্ছে তোমার ডিপ্লয়েড বা 2n, এটা হচ্ছে সেকেন্ডারি নিউক্লিয়াস। সেকেন্ডারি নিউক্লিয়াস, সেকেন্ডারি নিউক্লিয়াস গুলো কেমন? এটা হচ্ছে তোমার 2n, ঠিক আছে? মাথায় রাখো। আচ্ছা, ট্রিপ্লয়েড নিউক্লিয়াস এখানে থাকেন। একটা কথা বলতেছি কি, প্রতিপাদ নিউক্লিয়াস, এই যেগুলোকে বলা হয় কি প্রতিপাদ নিউক্লিয়াস। শেষ, তাহলে কি 1 ও 2 হচ্ছে आंसर। শেষ, একদম ইজি কোশ্চেন। শেষ। এরপর আসো তুমি পরবর্তী 3 নম্বর কোশ্চেনে। এখানে কি 3 নম্বরটা আছে? এখানে, আচ্ছা এখানে হচ্ছে 3 নম্বরটা নাই, 3 নম্বর চিত্রটা এখানে আছে, ঠিক আছে? একটু দেখে রাখো এখানে চিত্র আমি কি বোঝাচ্ছি, চিত্র কি বোঝাইছে। আচ্ছা, এখানে এ দেখে তোমার কি মনে হইতেছে বলো তো? এ কিন্তু দেখে এখানে মনে হইতেছে, আমার কাছে মনে হইতেছে এটা হচ্ছে পরাগধানী। এটা কি হচ্ছে? আমার মনে হচ্ছে এটা হচ্ছে তোমার পরাগধানী। পরাগধানী, আচ্ছা। আর বি যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে আমার গর্ভাশয় মনে হইতেছে, গর্ভাশয়। পরাগধানী আর একটা কি, একটা হচ্ছে তোমার গর্ভাশয়। শেষ। এর পরবর্তীতে আসো, এর পরের কোশ্চেনটা কি যে উদ্দীপকের এ কি? এ কি বলছিলাম? পরাগধানী। আচ্ছা, পরাগধানীর কাজটা কি দেখো, পরাগধানী কি করে? পরাগ মাতৃকোষ ধারণ করে, এরপরে তোমার কীট পতঙ্গকে আকৃষ্ট করে, না কীট পতঙ্গকে আকৃষ্ট করে হচ্ছে দলমণ্ডল। দলমণ্ডল, দলমণ্ডলটা কি করে? এটা হচ্ছে তোমার কীট পতঙ্গকে আকৃষ্ট করে আর পরাগরেণু তৈরি করে। এই সবগুলোর কাজ হচ্ছে কি? পরাগধানীর কাজ, ঠিক আছে? সবগুলোর কাজ হচ্ছে পরাগধানী। তো পরাগধানীর এই যে কাজগুলা তোমরা কিন্তু ইজিলি মুখস্থ করতে। দেখো আমরা কিন্তু জানি যে পরাগধানীতে কি থাকে, একটা জিনিস একটু খেয়াল করো যে পরাগধানী, আচ্ছা পরাগধানীতে এক ধরনের কোষ থাকে যারা আশেপাশের কোষ থেকে আকারে অনেক বড় হয়, যাদের সাইটোপ্লাজম অনেক বেশি ঘন থাকে, তাদের নিউক্লিয়াসটা বড় থাকে, তাদেরকে আমরা কি বলি? তাদেরকে আমরা বলি হচ্ছে আর্কিস্পোরিয়াল সেল। কি থাকে? আর্কিস্পোরিয়াল সেল। আর্কিস্পোরিয়াল কোষ, এই যে আর্কিস্পোরিয়াল কোষ থাকে। এই আর্কিস্পোরিয়াল কোষগুলো দুটো ভাগে ভাগ হয়ে যায়। একটা হচ্ছে তোমার দেয়াল কোষ, এটা হচ্ছে দেয়াল কোষ, আর এটা হচ্ছে তোমার জনন কোষ। এই দেয়াল কোষগুলো থেকে কি হবে? দেয়াল কোষগুলো থেকে 3 থেকে 5 স্তর বিশিষ্ট তোমার হচ্ছে যে তোমার প্রাচীর তৈরি হবে। এটাকে আমরা বলবো হচ্ছে তোমার পরাগধানীর প্রাচীর বা পরাগথলি বলবো, ঠিক আছে? সবচেয়ে ভেতরটাকে বলবো ট্যাপেটাম। আর এই যে জনন কোষগুলো আছে, এই জনন কোষগুলো নিজে পরাগমাতৃকোষ হতে পারে, অথবা এরা কিন্তু বিভাজিত হয়েও তোমার হচ্ছে যে পরাগমাতৃকোষ তৈরি করতে পারে, ঠিক আছে? অর্থাৎ এই যে জনন কোষগুলো থাকে, এই জনন কোষগুলো কি করে? এই জনন কোষগুলো থেকে তোমার হচ্ছে পরাগমাতৃকোষ তৈরি হয়। এগুলো থেকে তৈরি হয়, এগুলো থেকে তোমার হচ্ছে পরাগ মাতৃকোষ তৈরি হয়। এই পরাগ মাতৃকোষগুলো তখন মিয়োসিস প্রক্রিয়ার মাধ্যমে কি করে? পরাগরেণু তৈরি করে। এই যে পরাগ মাতৃকোষগুলা এখানে তোমার মিশিয়ে দেই, এই যে জনন কোষগুলো, এই জনন কোষগুলো কি করে?
জনকোষগুলো হচ্ছে পরাগ মাতৃকোষ। পরাগ মাতৃকোষ করে এবং এরা হচ্ছে তোমার মিয়োসিস প্রক্রিয়ার মাধ্যমে পরাগরেণু তৈরি করে। পরাগরেণু পরাগরেণু তৈরি করে, একটা এন, একটা এন, একটা এন, 4 নম্বরটা হচ্ছে আরেকটা এন, 4টা পরাগরেণু তৈরি করে। ঠিক আছে, তাহলে সব কোশ্চেন তো সবগুলা অপশন স্যাটিসফাই হচ্ছে কিনা দেখো তো। এরা হচ্ছে তোমার কি করে, পরাগ মাতৃকোষ ধারণ করে, অবশ্যই দেখলা পরাগ মাতৃকোষ ধারণ করে। এরা হচ্ছে যে পরাগ আকৃষ্ট করে না পরাগরেণু তৈরি করে। বেশ, আচ্ছা এর পাশে কি দেখো, তাহলে এটা হচ্ছে 1 ও 3 আনসার, এটা হচ্ছে 1 ও 3 আনসার। 4 নম্বরটা কি বলতেছে, 4 নম্বরটা হচ্ছে নিষেকের পর চিত্রের বি অংশটি কিসে পরিণত হয়? গর্ভাশয়ের কথা বলছে। গর্ভাশয় কিসে পরিণত হয় আমি পড়ছি, ফলে পরিণত হয়। বেশ, এটা একটু আগে তোমাকে বুঝাইলাম। তাহলে আমরা 10 অধ্যায় শেষ আছে, আর 2টা অধ্যায় আছে। তো জীব প্রযুক্তির ক্ষেত্রে দেখো বারবার কিন্তু তোমাদেরকে বলতেছি একটা কথা, যে তোমরা এটা হচ্ছে নোট করে ফেলবা, বারবার করে বলতেছি কোশ্চেনগুলো লিখে নোট করে ফেলবা। আর বইয়ের মধ্যে যে কোশ্চেনগুলো আছে পাশে কিন্তু ছোট ছোট করে নোট করে ফেলবা, সবচেয়ে ভালো। আচ্ছা এখন আসো এই অধ্যায়টার ক্ষেত্রে, অর্থাৎ জীব প্রযুক্তির ক্ষেত্রে। তো জীব প্রযুক্তি প্রথম যে কোশ্চেনটা কি বলতেছে সেটা হচ্ছে ডিএনএ কে খণ্ডিত করে। খণ্ডিত করে কোনটা দেখো, লাইগেজ। লাইগেজ থেকে মনে একবার লাগাই দেয়া, ঠিক আছে, এটা দুটাকে লাগাই দিবে, এটা হচ্ছে লাইগেজ। রেস্ট্রিকশন মানে কি, কাটা। রেস্ট্রিকশন এনজাইমটা কি করে, কাটে, অর্থাৎ খণ্ড খণ্ড করে। প্রোটিয়েজকে প্রোটিনকে ভাঙে, অ্যামাইলেজকে ভাঙে। বাট ডিএনএ কে খণ্ড করে কোনটা, শুধুমাত্র রেস্ট্রিকশন এনজাইম। রেস্ট্রিকশন এনজাইমগুলো ডিএনএ কে খণ্ড করে। আর এই যে রেস্ট্রিকশন এনজাইম, এদেরকে বলা হয় তোমার যে বায়োলজিক্যাল নাইফ। ঠিক আছে, এই যে রেস্ট্রিকশন এনজাইম, এদেরকে কি বলা হয়, এদেরকে বলা হচ্ছে বায়োলজিক্যাল নাইফ। এদেরকে বলা হয় বায়োলজিক্যাল নাইফ। কি বলতেছি, বায়োলজিক্যাল নাইফ। এবার আসলে তো শেষ। এরপরে আসছে পরে কোশ্চেন, রিকম্বিনেন্ট ডিএনএ প্রস্তুত করতে করা ধাপগুলো কি? এরাও একদম ইজি, তোমরা মোটামুটি পারো। ডিএনএ প্রস্তুত করে কি, কাঙ্ক্ষিত ডিএনএ নির্বাচন করতে হবে, নির্দিষ্ট স্থানে ডিএনএকে ছেদন করার জন্য রেস্ট্রিকশন এনজাইম কাটতে হবে। ক্যালাসিটি, ক্যালাসিটি এটা না, কিন্তু ক্যালাসিটি এটা কি, এটা হচ্ছে তোমার হচ্ছে যে ওই যে ওটা কি বলে তোমার আরেকটা ইয়ে আছে না, যে টিস্যু কালচার, এই টিস্যু কালচারের মধ্যে পড়ে। ক্যালাসিটির সংজ্ঞাবিধি, এটা হচ্ছে কিসের মধ্যে পড়ে, এটা হচ্ছে তোমার টিস্যু কালচার। হচ্ছে কার মধ্যে পড়তেছে, এটা হচ্ছে তোমার টিস্যু কালচার। ঠিক আছে, টিস্যু কালচারের মধ্যে পড়ে। তো সংখ্যাবিদ তাহলে বাকি দুটো হলো। এখন দেখো রিকমেন্ডেড ধাপ কি? রিকমেন্ডেড ধাপ হচ্ছে যে সবার প্রথমে আমার একটা কাঙ্ক্ষিত ডিএনএ নির্বাচন করতে হবে, যেটা আমি চাই। এরপরে আমি একটা বাহক নিব, সেই বাহকের যে ডিএনএ থাকবে সেই ডিএনএর মধ্যে কাঙ্ক্ষিত ডিএনএটা ঢোকাবো। ঢোকানোর আগে কি করতে হবে, কাটতে হবে না। এটা একটা অংশ কাটার জন্য রেস্ট্রিকশন এনজাইম দিব, এটা কাটার জন্য রেস্ট্রিকশন এনজাইম দিব। দুটো জোড়ার জন্য লাইগেজ এনজাইম যুক্ত করব। দেন ওই জিনিসটাকে একটা বাহকের মধ্যে ঢোকাবো। দেন ওই বাহকটা বিভাজিত হবে। তার কারণে কি হবে, এই যে ভিতরে যে ডিএনএটা, আমি যেটা কাঙ্ক্ষিত ডিএনএ সেটা চেঞ্জ হতে মানে সেটা বেশি পরিমাণ বাড়তে থাকবে। এরকম ভাবে আমি রিকম্বিনেন্ট ডিএনএ যে টেকনোলজি সেটা চালাবো। আর বাকি এই যে ক্যালাসিস সংখ্যাবিধি, এটা কি, এটা হচ্ছে আবার টিস্যু কালচারের মধ্যে পড়তেছে। ঠিক আছে, তার মানে এখানে অ্যান্সার হচ্ছে কোনটা, একদম অ্যান্সার। আচ্ছা পরবর্তী কোশ্চেনে আসো। এখানে কি, এখানে এটা ডিরেক্ট তোমাদের বইয়ে কিন্তু অ্যানসার ইয়াটা দেওয়া আছে, তোমার চিত্রটা দেওয়া আছে। এ চিহ্নিত বস্তুটা কি বলতেছে ভাইয়া, এ চিহ্নিত বস্তুটাকে আমি বলি হচ্ছে তোমার প্লাজমিড। এ কি, এ হচ্ছে এখানে প্লাজমিড, এ হচ্ছে প্লাজমিড। আচ্ছা এ যদি প্লাজমিড হয়, এটা তো দ্বিসূত্রক হবে, স্বপ্রজননক্ষম হবে। ছুরি, এটা তো আমি আগে বলছি, এটা কি ছুরি বা নাইফ হিসেবে কাজ করে কোনটা, রেস্ট্রিকশন এনজাইম ছুরি বা নাইফ হিসেবে কাজ করে, এটা বলছি। তাহলে এই দুটো হচ্ছে দেখো প্লাজমিডের আরো কিছু বৈশিষ্ট্য আছে, যেটা হচ্ছে দ্বিসূত্রক এবং একই সাথে এরা হচ্ছে বৃত্তাকার। এটা হচ্ছে একই সাথে বৃত্তাকার এবং দ্বিসূত্রক। এটা স্বপ্রজননক্ষম সম্পন্ন, নিজে নিজে প্রজনন করতে পারে। ঠিক আছে, এই তো মোটামুটি জানা ছিল। এরা হচ্ছে অল্প সংখ্যক জিন ধারণ করে। প্লাজমিডটা কি করে, এগুলো খুব গুরুত্বপূর্ণ মেডিকেলের জন্য। এটা হচ্ছে অল্প জিন থাকে, এটা হচ্ছে মেডিকেলের জন্য কোটি % ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট। এরপর কি বলতেছে, এ চিহ্নিত বস্তুর মানব কল্যাণে কিভাবে কাজ করে। এই চিহ্নিত বস্তু দেখো প্লাজমিডের মধ্যে কি, আমরা এখানে একটা কথা দেখো, পনির তৈরিতে কোনো হেল্প নাই, বায়োগ্যাস তৈরিতে কোনো হেল্প নাই, মাখন তৈরিতে কোনো হেল্প নাই। বাট ইনসুলিন দেখো, ইনসুলিন তৈরিতে কিন্তু হেল্প করে। কিভাবে দেখো, ইনসুলিন কিন্তু আমরা কি করি, ইকোলাই ব্যাকটেরিয়া নিই, ইকোলাই ব্যাকটেরিয়ার মধ্যে একটা অংশ কাটি, কাটার পরে মানুষের যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের যে কোষগুলো আছে সেখান থেকে আমি ওই ইনসুলিন তৈরির জিনটা নিয়ে ওটা কিন্তু এই ইকোলাইয়ের মধ্যে ঢুকিয়ে দিই। দেন ইকোলাইটা রিজেনারেট করে, মানে তোমার বিভাজিত হতে হতে কিন্তু ওর ভেতরে যে ডিএনএ পরিমাণটা আছে সেটা কিন্তু বাড়তে থাকে, আস্তে আস্তে রেপ্লিকেট করতে থাকে।
তো তার কারণে আমাকে ইনসুলিনটা মানে উৎপাদনটা আমরা করতে পারি। সো এই হচ্ছে মানব কল্যাণে আমার কাজ, ইনসুলিনের কাজ করতেছে। এই হচ্ছে মোটামুটি তৈরি গেল। তাহলে আমাদের 4 নম্বর কোশ্চেন হিন্দি শেষ। আমাদের লাস্টের যে মানে তোমার চ্যাপ্টারটা, এটা হচ্ছে আমাদের এই যে জীবের পরিবেশ এবং হচ্ছে যে বিস্তার, এটা একটু দেখো। তো কি বলতেছে, বাংলাদেশের বিলুপ্ত প্রায় প্রাণী কোনগুলা। এই অধ্যায়টা কিন্তু অনেক বিরক্তিকর একটা অধ্যায়, ঠিক আছে, সবার মানে একটু ঝামেলা লাগে। তো এখান থেকে তুমি বুঝতেই পারতেছো এটা কি, বাংলাদেশের বিলুপ্ত প্রাণী কোনটা। আরো কিছু অপশন, আরো কিছু যেমন তোমার রাজশকুন, মিঠা পানির কুমির, নীলগাই, শুশুক, এগুলো একটু লিখে রাখো, ঠিক আছে। তোমার কি কি আছে, শুশুক, শুশুক, তোমার আছে নীলগাই, শুশুক, তারপর হচ্ছে নীলগাই, এরপর তোমার হচ্ছে যে মিঠা পানির কুমির, রাজশকুন, ঠিক আছে, রাজশকুন, মিঠা পানির কুমির, এগুলো। তাহলে এখান থেকে আরেকটা তোমার ঘড়িয়াল, সো এখানে অ্যান্সার হবে ঘড়িয়াল, ঘড়িয়াল, এটা অ্যান্সার হবে ঘড়িয়াল। তা জীব সংরক্ষণের জন্য প্রয়োজন, আচ্ছা যুদ্ধ বিগ্রহ তো অবশ্যই, এটা দেখে বোঝা যাচ্ছে, তাহলে 1 ও 3 হবে অ্যান্সার, এটা তুমি বুঝতে পারতেছো। এবার কি বলতেছে দেখো, যে বাংলাদেশের সব জায়গায় উদ্দীপকের ম্যানগ্রোভ উদ্ভিদের বৈশিষ্ট্য কোনটা। তো ম্যানগ্রোভ অঞ্চল, এটাকে বলা হয় তোমার হচ্ছে যে, দেখো জরাজম প্রতিম হবে, শ্বাসমূল সৃষ্টি হবে, লুকায়িত পত্রান্তর কার, লুকায়িত পত্রান্তর এটা কিন্তু থাকে মরুজ যে উদ্ভিদগুলো তাদের, এটা কার থাকে, এটা থাকে তোমার মরুজ যে উদ্ভিদগুলো, এটা একটু মুখস্থ করতে হবে তোমাদের। মরুজ উদ্ভিদের ক্যারেক্টারিস্টিক্স, তারপরে তোমার বাকি যে উদ্ভিদগুলোর ক্যারেক্টারিস্টিক্স, এটা হচ্ছে তোমার মরুজ উদ্ভিদের ক্যারেক্টারিস্টিক্স। জরায়ু অঙ্কুরোদ্গমটা কি, জরায়ু অঙ্কুরোদ্গমটা হচ্ছে যে উদ্ভিদে থাকা অবস্থায় ফলের অভ্যন্তরে বীজের অঙ্কুরোদ্গম, অর্থাৎ ওই ফলটা উদ্ভিদের উপর আছে, ওই অবস্থায় ওর মধ্যে যে বীজটা আছে সেই বীজের যে অঙ্কুরোদ্গম হচ্ছে সেটাকে আমরা বলবো জরায়ু অঙ্কুরোদ্গম। এটা হচ্ছে ম্যানগ্রোভ উদ্ভিদের বৈশিষ্ট্য। এরপর হচ্ছে শ্বাসমূল, এটা হচ্ছে শ্বাসমূল বা নিউম্যাটোফোর থাকে। শ্বাসমূলের আরেকটা নাম কি, এটা হচ্ছে নিউম্যাটোফোর। এটা একটু ভালো করে পড়বা এই টপিকটা, নিউম্যাটোফোর, ঠিক আছে, এই হচ্ছে গেল। আচ্ছা এরপর পরবর্তী যে কোশ্চেনটা সেটা, তাহলে এখানে কি বলতেছে, লুকায় পত্র মৌজ, তাহলে একই হচ্ছে অ্যান্সার। উদ্দীপকের পত্রঝরা উদ্ভিদ বনাঞ্চল কোনটা, ঠিক আছে, ঢাকা, ময়মনসিংহ, ডিরেক্ট মুখস্থ। দেখো একটা হচ্ছে সিলেট আর একটা তোমার হচ্ছে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রাম, এই দুইটা হচ্ছে কি আমার তোমার চিরসবুজ এবং অর্ধ চিরসবুজ। এটা হচ্ছে কি আমার যে তোমার চিরসবুজ, চিরসবুজ, চিরসবুজ প্লাস অর্ধ চিরসবুজ, বাকি পদ্মনদীর বিস্তীর্ণ অনুসরণের দরকার নেই। ঢাকা এবং ময়মনসিংহ মহাঞ্চল এটা, ঠিক আছে। এই হচ্ছে মোটামুটি আমাদের ছিল, আমরা হচ্ছে আজকে কিন্তু বোটানির সবগুলো চ্যাপ্টার কিন্তু কমপ্লিট করছি, ঠিক আছে। সবগুলো চ্যাপ্টারের যে এমসিকিউ গুলো ছিল সবগুলো আমরা হচ্ছে কমপ্লিট করে ফেলছি। সো আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না এই এমসিকিউ গুলো নিয়ে। তারপরে যদি তোমাদের প্রবলেম হয়, আশা করি তোমরা সবাই নোট করে ফেলছো। সো এই নোটগুলো আমাদের যে ডিএমসি ক্র্যাকার্সের যে ফেসবুক গ্রুপ বলো, সেখানে কিন্তু আমাদের লিঙ্ক দেওয়া, আমাদের এই ইউটিউবের নিচে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে, ওই লিঙ্কে ঢুকে তোমরা হচ্ছে যে ফেসবুক কিন্তু পোস্টগুলো অবশ্যই করবা। এবং যদি কোনো ভুল থাকে বা যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাদের জানাবা যে ভাইয়া আমি এই জিনিসটা বুঝতে পারতেছি না, বা এই কোশ্চেনটা একটু এরকম ব্যাখ্যা যদি হতো তাহলে একটু ভালো মনে থাকতো, বা এরকম সাজেশন টাইপের কথা কিন্তু আমাদের বলতে পারো। এবং আমরা কিন্তু প্ল্যাটফর্মটাতে অনেকগুলো ডিএমসিএন কিন্তু একসাথে আছে তোমাদের জাস্ট তোমাদের সাপোর্ট দেওয়ার জন্য। আশা করি তোমরা আমাদের সাথে থাকবা এবং তোমাদের যে কোনো হেল্পে আমাদের পাশে রাখবা, এটাই হচ্ছে যে তোমাদের কাছে কামনা থাকবে। আর সামনে এই যে তোমার তোমার পুরা যে বোটানির যে ভিডিওগুলো আমি দিচ্ছি বা বোটানির রিলেটেড যে কোশ্চেনগুলো আমরা করাইলাম, এই সবগুলো তোমরা নোট করার চেষ্টা করবা এবং শেষ পর্যন্ত হচ্ছে যে আমাদের সাথে থাকো। আর নিউরন ক্লাসের সাথে থাকো, নিউরন ক্লাসের যে ফেসবুক গ্রুপ বলো বা আমাদের ডিএমসি ক্র্যাকার্স বলো, এরপরে হচ্ছে যে আমাদের ইউটিউবের যে চ্যানেলগুলো এর সাথে থাকবা। এর পরবর্তীতে যেগুলো আসবে সেগুলো হচ্ছে তোমার ফিজিক্স বলো, কেমিস্ট্রি এবং হচ্ছে যে বায়োলজির যে অধ্যায় শেষে যে এমসিগুলো সেগুলো কিন্তু আসবে। এবং মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য কিন্তু এমসিগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। তোমরা অনেকেই ভুল ধারণা রাখছো যে ভাইয়া এইগুলো দরকার নাই, বাট তোমরা যে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করো দেখবে যেগুলো মাস্ট কিন্তু আসে। তো ধন্যবাদ সবাইকে, সবাই সুস্থ থাকবা, আসসালামু আলাইকুম।